বনলতাকে ডিভোর্স দিয়ে লাজুর কাছে ছুটে গেল অনুভব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় অনুভবের মা অনুভকে বলে, দেখ বাবা, যা হয়েছে হয়েছে। বনলতা যা করেছে তা তো করেছেই, কিন্তু এবার আমি তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজে আনব। তখন অনুভব বলে, মা থাক না, এখন এসব কথা কেন বলছ? তখন অনুভবের মা বলে, না কৃষ্ণ, আমি ভুল করেছিলাম। আমি তো চেয়েছিলাম তুই ভালো থাক, সুখে থাক। আমার কত স্বপ্ন ছিল, কিন্তু বনলতা সব স্বপ্ন চুরমার করে দিল। এবার আমি আর কোনো ভুল করব না। তখন অনুভব বলে, দেখো মা, তুমি যদি এখনই এসব কথা বলতে থাকো তাহলে আমি চাকরির ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাব। যদি সেটা চাও তাহলে বলো। তখনই অনুভবের মা আর কিছু বলে না। অন্যদিকে লাজু জামাকাপড় গুছাচ্ছিল। ঠিক তখনই সুদেব এসে বলে, এই লাজু, জামাকাপড় কেন গুছাচ্ছিস? শোন, কোথাও যাবি না। কোথাও যাওয়া চলবে না। তখন লাজু বলে, তুমি এমন কেন করছ? তুমি তো জানো আমার স্পেশাল ক্লাস শুরু হবে। আমাকে যেতেই হবে। তাই আমি চলে যাব। তখনই সুদেব বলে, এই মাসে তুই কোথাও যাবি না। মায়ের শরীর ভালো নেই, তোকে সংসার সামলাতে হবে। তখন লাজু বলে, কেন? তোমার মা তো দিব্যি আছেন। আমি তো দেখলাম ঘাট থেকে স্নান করে এলেন। আর দীপা দিদি আছেন, বড় দিদি আছেন। আমাকে লাগবে না। আর আমি একজন কমে গেলে তোমাদেরই বরং সুবিধা হবে। তখনই সুদেব বলে, শোন, মুখে মুখে একদম তর্ক করবি না। ঠিক তখনই বনলতা সুদেবকে ফোন করে। সুদেব বলে, শোন লাজু, তুই এখান থেকে একদম নড়বি না। আমি কথা বলে আসছি। এই বলে বাইরে গিয়ে ফোনটা ধরেই বলে, টিচার দিদিমণি, তুমি বারবার এরকম ফোন করছো কেন? তখন বনলতা বলে, ফোন করব না তো কি করব? তোমাকে কি চিঠি দিয়ে খবর জানতে চাইব? ওদিকে কি হলো? লাজুকে আটকাতে পারলে? তখন সুদেব বলে, আর আটকাতে পারলাম কোথায়? সে তো আবার বাক্সপত্র গুছাচ্ছে। এখান থেকে কলকাতায় চলে যাবে। তখন বনলতা বলে, আচ্ছা সুদেব, তোমার মধ্যে কি এতটুকু শক্তি বা সাহস নেই? নিজের বুকে আটকে রাখতে পারো না? তখনই সুদেব বনলতাকে বলে, শোনো টিচার দিদিমণি, তুমি যা যা কাণ্ড করেছ তার জন্যই আমাদের বিপদে পড়তে হচ্ছে। তুমি তো সব নষ্ট করলে। তুমি ওই ছবিগুলো পাঠিয়ে ওর জেদ আরও বাড়িয়ে দিলে। সে তো সেই ছবিগুলো নিয়ে পুলিশের কাছেই চলে গিয়েছিল। পুলিশ এসে আমাদের অনেক ধমক দিয়েছে। তুমি বুঝতে পারছ না। তখনই বনলতা বলে, ও পুলিশের কাছে গেল কি করে? তুমি আটকাতে পারলে না? তখন সুদেব বলে, কি করে আটকাব? তোমাকে কে বলেছিল এসব কাজ করতে? তখনই বনলতা বলে, শোনো সুদেব, আমি এত কিছু শুনতে চাই না। তোমার বুকে তুমি আটকাও। আর না হলে কিন্তু ওই ছবিগুলো শুধু তোমাদের কাছেই পাঠিয়েছি এমন নেই। আমি অনুভবের সঙ্গে ওর ছবি পুরো পাড়া জুড়ে ছড়িয়ে দেব। তখনই সুদেব বলে, শোনো টিচার দিদিমণি, তুমি এরকম কোনো কাজ করবে না। তখন বনলতা বলে, কেন? তোমার বউ গিয়ে অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতে পারবে, আর তুমি বড় বড় কথা বলবে? তখন সুদেব বলে, খবরদার টিচার দিদিমণি, লাজু ওরকম মেয়ে নেয়। তখন বনলতা বলে, হ্যাঁ, সেই বিশ্বাস নিয়েই বসে থাকো। এদিকে আমাকে যেমন ডিভোর্সের মুখোমুখি হতে হয়েছে তেমনি তোমাকেও কয়েক দিনের মধ্যে ডিভোর্সের মুখোমুখি হতে হবে। এখন যদি সবকিছু না সামলাও। ঠিক তখনই লাজু এসে ফোনটা কেড়ে নিয়ে বলে, বনলতা দিদি, আর কত? আর কত তুমি আমার ক্ষতি করবে বলো তো? তোমাকে একদিন আমি দিদির সম্মান দিয়েছিলাম, কিন্তু তার প্রতিদান তুমি এভাবে দেবে সেটা আমি কখনো ভাবিনি। তখন বনলতা বলে, এই তুই এবার তুই ফোন ধরেছিস কেন? তখন লাজু বলে, শোনো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। এই যে সুদেব বল, সত্যিই কিন্তু তোমার জন্য বারবার ওদেরই বিপদে পড়তে হচ্ছে। আর শোনো, এবার কিন্তু বিপদ তোমারও কম নেই। আমি এবার তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার কম ক্ষতি করনি। গহনা চুরি করে আমার নামে দোষ চাপিয়েছ, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছ। এখন আবার আমার নামে নোংরা ছবি বানিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছ। তাই এবার তোমাকে আমি কোনোভাবেই ছাড়ব না। তোমাকে শাস্তি দিয়েই ছাড়ব, বুঝতে পেরেছ? এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। এই বলে লাজু ফোনটা কেটে দেয়।
তারপর সুদেবকে বলে, তুমি ঠিক করে নাও, তুমি কি তোমার টিচার দিদিমনির কথায় উঠবোস করবে, নাকি নিজের সংসারটা ভালোভাবে করবে? তখনই সুদেবের মা বলে, এই কি অলক্ষ্মী মেয়ে, এখন নাকি ওর কথামতো আমার ছেলে উঠবোস করবে? শোন, একদম করবে না। তখন লাজু বলে, বেশ, তাহলে তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকি। ভেবেছিলাম কাল চলে যাব, কিন্তু এখনই চলে যাব। তোমরা আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। তখনই সুদেব বলতে থাকে, দেখো লাজু, এই বাড়ি থেকে এক পাও বেরোবে না, কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তখন লাজু বলতে থাকে, ওই টিচার দিদিমনির সঙ্গে মিলে আমাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছে। কিভাবে আমার পড়ালেখা বন্ধ করা যায় সেই নিয়ে কত পরিকল্পনা করেছ, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? হজনি তো, উল্টো তোমাদেরই ক্ষতি হয়েছে, তোমাদেরই বদনাম হয়েছে। সেটাও বুঝতে পারছ না। তখনই সুদেবের মা বলতে থাকে, এই সুদেব, কি বলছে রে তোর বউ? তখন লাজু বলতে থাকে, আমি ঠিকই বলেছি। তোমার ছেলে মরার নাটক করল, তারপর আরও কত কি করল, তা আর বললাম না। তাতে কি লাভ হয়েছে? কিছুই হয়নি। ওই বনলতা দিদি এখানে কয়দিন থেকেই বা বসতে পেরেছিল? তোমার ছেলের মাথায় কিছু নেই। ও বোকা, তাই ওকে কাজে লাগায়। আমি এখন এখান থেকে চলে যাব। তুমি আমার পিছু পিছু আমার হোস্টেলে আসবে না, আমার কলেজেও আসবে না। আমি এবার সবাইকে বলে দেব যাতে তোমাকে ঢুকতে না দেয়। তখনই সুদেব বলতে থাকে, লাজু। ঠিক সেই সময় সুদেব লাজুর হাত চেপে ধরে। তখন লাজু বলতে থাকে, আমার ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। তখন সুদেবের মা বলতে থাকে, আবার মার ওকে। মার, এখন দেখবে না? এই মেয়েমানুষের খুব জেদ হয়েছে, খুব সাহস বেড়েছে। আমাদের কথা শোনে না। ওকে মেরে পুঁতে দিলেও কেউ জানতে পারবে না। তারপর লাজু সুদেবের হাত ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, একদম খবরদার, আমার গায়ে আর একবারও হাত দেবে না। শোনো, এতদিন তোমার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু এবার আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি আজ সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিনও এই বাড়িতে পা রাখব না। তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না। আর যদি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই বলে লাজু সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে সুদেব আর তার মা কিছুতেই লাজুকে আটকাতে পারে না। এরপর লাজু ঠিকঠাকভাবে নিজের ক্লাস করতে থাকে। অন্যদিকে অনুভবের মা ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, মা, আমি যে ভয়টা পাচ্ছি সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আপনি নিশ্চয়ই খুব খুশি। তখন ঠাম্মি বলতে থাকেন, কেন বৌমা, আমি আবার কি করেছি? তখন অনুভবের মা বলতে থাকে, মা, আপনি নিশ্চয়ই জানেন কৃষ্ণ কি করতে চাইছে। দেখুন, আমি সবকিছু মেনে নিলেও ওই মেয়েকে কোনোভাবেই এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারব না। তখন ঠাম্মি বলতে থাকেন, কেন বৌমা? লাজু এমন কি করেছে? ও কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে? তখন অনুভবের মা বলতে থাকে, মা, আমি জানি লাজু খুব ভালো মেয়ে। ও একটা গ্রাম থেকে এসে নিজের লড়াই নিজে লড়ে পড়াশোনা করছে। তাই আমি ওকে খুব সম্মান করি। ওর চরিত্র বা ব্যবহার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু ওর পরিবেশ আর ওর পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কোনো মিল নেই। আমাদের একটা মান-সম্মান আছে। তাই আমি ওকে কোনোভাবেই মেনে নিতে পারব না। তখন ঠাম্মি বলতে থাকেন, শুধুমাত্র এই কারণেই তুমি ওকে মেনে নিতে পারবে না, বৌমা? তখন অনুভবের মা বলতে থাকে, দেখুন মা, আমি জানি আপনি হয়তো খুব খুশি হবেন। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আপনি প্লিজ কৃষ্ণকে আটকান। তখন ঠাম্মি বলতে থাকেন, দেখো বৌমা, আমি কোনো মিথ্যে কথা বলতে বা অন্যায়ের পক্ষ নিতে পারব না। সেজন্য আমাকে ক্ষমা করো। তারপর আমরা দেখতে পাই কোর্টে মামলার শুনানি চলছে। বিচারকের সামনে অনুভব আর বনলতা দাঁড়িয়ে রয়েছে। তখন বিচারক বলতে থাকেন, আচ্ছা, আপনাদের মধ্যে আবার মিল হওয়ার কোনো সম্ভাবনা কি আর নেই? তখন অনুভব স্পষ্টভাবে বলতে থাকে, না, কোনো সম্ভাবনা নেই। এরপর বিচারক বনলতার দিকে তাকিয়ে একই প্রশ্ন করেন। কিন্তু বনলতা কোনো উত্তর দেয় না। তখন বনলতার উকিল বলতে থাকেন, না, মাননীয় বিচারক, আমার মোকেলেরও মনে হয় এই সম্পর্কে আর কোনো সম্ভাবনা নেই। তারপরও বিচারক বারবার জানতে চান। কিন্তু বনলতা একটাও কথা বলে না। এদিকে আদালতের বাইরে বনলতার মা বনলতার বাবাকে বলতে থাকে, বন্যা ছেলেটাকে খুব ভালোবাসে গো। তুমি কিছু একটা করো।
তখন বনলতার বাবা বলতে থাকেন, না, এটাকে ভালোবাসা বলে না। এই অবসেশনকে কোনোভাবেই ভালোবাসা বলা যায় না। বন্যা যা যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। এটাই ওর প্রাপ্য। এরপর আদালত রায় ঘোষণা করে দেয় যে অনুভব ও বনলতার ডিভোর্স মঞ্জুর হয়েছে। দুজনেই প্রয়োজনীয় কাগজে সই করে দেয়। তারপর আদালতের বাইরে সবাই দাঁড়িয়ে থাকে। সেই সময় বনলতা অনুভবের দিকে এগিয়ে যায়। তখন অনুভব বলতে থাকে, কনগ্রাচুলেশনস বনলতা। এবার নিজের জীবনটা নতুন করে সুন্দরভাবে গুছিয়ে নাও।